নমস্কার বন্ধুরা, আমার নাম থাক। আজ পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যারা এই গল্পটি শুনছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আমার মতো, যারা জীবনে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা কাউকে বলা যায় না, যা সমাজের চোখে অপরাধ। এই গল্পটি তেমনই এক অনুচ্চারিত অনুভূতির, এক অসমাপ্ত প্রেমের। আমার একজন অনুরাগী, নাম প্রকাশে অনিচ্ছুক, আমাকে এই গল্পটি লেখার অনুরোধ করেছেন। তিনি চান সমাজের কাঠকড়ায় দাঁড় না করিয়ে, মানুষের কুৎসিত দৃষ্টি এড়িয়ে আমি যেন তার অব্যক্ত কথাগুলো সবার সামনে তুলে ধরি। তাই আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক সাধারণ বাঙালি পরিবারের এক অসাধারণ, নিষিদ্ধ অথচ তীব্রভাবে রোমান্টিক এক প্রেমের গল্প। আর হ্যাঁ, পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনা আবশ্যক। আমার গল্পটা শুরু হয়েছিল ডিভোর্সের পর। হ্যাঁ, এক নামী উকিলের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু সমাজের চোখে পারফেক্ট সেই বিয়েটা আসলে ছিল এক কাঁচের দেওয়াল, যেখানে আমি ছিলাম এক বন্দি পাখি আর সে ছিল এক উদাসীন খাঁচা। নানা রকম টানাপোড়েন, মান অভিমানের পর অবশেষে আমরা আলাদা হয়ে গেলাম। আমার প্রাক্তন বরের নাম অরিন্দম। ডিভোর্সের পর একা হয়ে যাওয়াটা যে কতটা কঠিন তা হয়তো অনেকেই জানেন না, বিশেষ করে যখন আপনার চেনা জগৎটা হঠাৎ করে অচেনা হয়ে যায়। আমার প্রাক্তন ননদের নাম অনামিকা। সে অরিন্দমের থেকে বছর দুয়েকের ছোট। ওর বিয়ে হয়েছিল অন্য এক শহরে, কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল। অরিন্দমের সাথে বিচ্ছেদের পর অনামিকা আমায় পাশে পেয়েছিল। আমার তখন থাকার একটা জায়গা দরকার ছিল। নিজের ফ্ল্যাটটা অরিন্দমের কাছেই ছিল, তাই সেখানে আমার পক্ষে থাকা সম্ভব ছিল না। অনামিকা আমায় তার বাড়িতেই থাকার প্রস্তাব দিয়েছিল। ওর স্বামী বিদেশে থাকত, বেশিরভাগ সময়েই সে একা থাকত। আমি প্রথমে একটু ইতস্তত করেছিলাম, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না। অনামিকার বাড়ির পাশেই ছিল তার এক পুরনো বন্ধুর বাড়ি। সেই বন্ধুর নাম শুভম। শুভম ছিল খুবই মিশুকে আর বিনয়ী, আর তার ছোট ভাই আয়ান। আয়ানের বয়স আমার থেকে প্রায় বছর তিনেকের ছোট। সে তখন কলেজের শেষ বর্ষের ছাত্র। আয়ান ছিল অন্যরকম। সেমেস্টারের পর সেমেস্টারের কঠিন পড়া, নানা রকম প্রজেক্টের চাপ, সবকিছুর মাঝেও তার মধ্যে এক অদ্ভুত শান্ত ভাব ছিল। সে গান ভালোবাসত, পুরনো দিনের বাংলা গান, আর ভালোবাসত ছবি আঁকতে। তার আঁকাগুলোয় থাকত এক গভীরতা যা সহজেই মন ছুঁয়ে যেত। আমার ডিভোর্সের পর আমি নিজের মনকে স্থির করার জন্য প্রায়ই বই পড়তাম, নয়তো ছবি আঁকার চেষ্টা করতাম, কিন্তু কিছুতেই মন বসত না। রাতের পর রাত জেগে থাকত দুশ্চিন্তায়। আয়ানের সাথে আমার প্রথম আলাপ হয়েছিল এক সাধারণ সৌজন্যের খাতিরে। অনামিকা আমায় নিয়ে গিয়েছিল তার বাড়ি। সেখানেই প্রথম আয়ানকে দেখি। প্রথম দেখায় সে কোনো বিশেষ আকর্ষণ তৈরি করেনি, বরং তার শান্ত নিপাট চেহারার আড়ালে এক গভীর অজানাকে লুকিয়ে রেখেছে বলে মনে হয়েছিল। কিন্তু আস্তে আস্তে অনামিকার বাড়িতে থাকার দিনগুলো যত গড়াতে লাগল, আয়ানের সাথে আমার দেখা হওয়ার সুযোগও তত বাড়তে লাগল। আমি প্রায়ই বিকেলবেলা বাড়ির ছাদের বাগানটিতে একা একা ঘুরতাম, আর সেখানেই প্রায়ই আয়ানের দেখা পেতাম। সেও আসত তার নিজের ছাদের বাগানটিতে। আমাদের মধ্যে প্রথম কথা হয়েছিল ফুল নিয়ে। আমি তখন একটা গোলাপ গাছের দিকে তাকিয়েছিলাম। গাছটায় একটাও ফুল ফুটছিল না। আয়ান এসে বলল, এই গোলাপ গাছটার একটু যত্ন দরকার। ওর যদি ঠিকমতো আলো আর জল না পায় তবে ফুল আসবে না। আমি হেসে বলেছিলাম, আমারও তো তাই হয়েছে। ঠিকমতো পরিচর্যা না পেলে কোনো কিছুই ভালোভাবে বাঁচে না। আয়ান আমার দিকে একটুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত জিজ্ঞাসা। আমি দ্রুত নিজের কথাটা সামলে নিয়ে বললাম, মানে গাছের কথা বলছিলাম। সে মুচকি হেসে বলল, আমি বুঝতে পেরেছি, কিন্তু কিছু কিছু গাছ আছে যাদের আলো আর জল ছাড়াও একটুখানি ভালোবাসা পেলে আবার সতেজ হয়ে ওঠে। সেই প্রথম কথার পর আমাদের মধ্যে আরও কথা হতে শুরু করল। আমাদের পরিচয়টা খুব তাড়াতাড়ি একটা পরিচিতিতে পরিণত হলো। আয়ান প্রায়ই আমাকে তার গান শোনাত, আর আমি তার আঁকা ছবিগুলো দেখতাম। তার ছবিতে থাকতো এক অদ্ভুত বিষণ্ণতা, এক অব্যক্ত বেদনা। আমার মনে হতো সে যেন নিজের ভেতরের সব কষ্টগুলো ক্যানভাসে ঢেলে দিচ্ছে। একদিন যখন আমি একা আমার ঘরে বসে পুরনো দিনের গান শুনছিলাম, আয়ান হঠাৎ আমার দরজায় এসে দাঁড়ালো। তার হাতে একটা মগ, তাতে গরম কফি। সে বলল, আপনার মনটা খারাপ আছে তাই না? এই নিন, একটু কফি খান, হয়তো আপনার ভালো লাগবে। আমি অবাক হয়ে গেলাম। কিভাবে বুঝলো যে আমার মন খারাপ? সে বলল, আপনার চোখের ভাষায় লেখা আছে, আর এই গানটা প্রায়শই মন খারাপের রাতে বাজে। সেদিন আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। আমি আমার ডিভোর্সের কথা, আমার একাকিত্বের কথা, আমার জীবনে শূন্যতার কথা বললাম।
আয়ান চুপ করে সব শুনল। তার চোখে কোনো বিরক্তি ছিল না, কোনো বিচার ছিল না, বরং ছিল এক গভীর সহানুভূতি। সে বলল, কষ্ট তো সবার জীবনেই থাকে, কিন্তু সেই কষ্টকে আঁকড়ে ধরে বসে থাকলে নতুন আলো দেখা যায় না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর শান্ত নির্মল মুখটা যেন এক অচেনা শান্তির পরশ বলিয়ে দিচ্ছিল আমার মনে। এই প্রথম আমি কারো সান্নিধ্যে নিজেকে এতটা হালকা অনুভব করলাম। এই প্রথম আমার মনে হলো আমি একা নই। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগলো। আমরা একে অপরের সান্নিধ্য খুঁজতে লাগলাম। অনামিকা প্রায়ই বাইরে থাকত, আর আমি একা একা ঘরে বসে ভাবতাম আয়ানের কথা। আর আয়ানও যেন আমার জন্য অপেক্ষা করত। আমাদের দেখা হতো প্রায়, কখনো বাগানে, কখনো বারান্দায়, কখনো বা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আমরা লুকিয়ে লুকিয়ে ছাদে গিয়ে বসতাম। আকাশের তারা দেখতাম আর একে অপরের মনের কথা বলতাম। কিন্তু এই সব কিছুর মধ্যেই একটা ভয় কাজ করত। আমি জানতাম এই সম্পর্কটা ঠিক নয়। আমি অরিন্দমের প্রাক্তন স্ত্রী, আর আয়ান তার ভাইয়ের বন্ধুর ভাই। এই সম্পর্কটা সমাজের চোখে সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু কেন যেন এই নিষিদ্ধ আকর্ষণটাই আমায় বেশি টানছিল। আয়ানের চোখের দিকে তাকালে আমি সব ভয়, সব দ্বিধা ভুলে যেতাম। ওর স্পর্শে আমার শরীর মন জুড়ে এক তীব্র শিহরণ খেলে যেত। একদিন আমরা যখন ছাদে বসেছিলাম, গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, হঠাৎ আয়ান আমার হাতটা ধরল। আমি চমকে উঠলাম। ওর হাতটা কাঁপছিল, ওর চোখে ছিল এক তীব্র আবেগ। সে বলল, আমি আর চুপ করে থাকতে পারছি না, আমি আপনাকে ভালোবাসি। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমার মনে হচ্ছিল এই কথাটা আমি শোনার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু ভয়টা তখনও কাটেনি। আমি বলেছিলাম, আয়ান তুমি কি বলছো? এটা সম্ভব নয়। আমার কথা শেষ হওয়ার আগেই আয়ান আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো। আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টাই করলাম না, বরং ওর বাহুবন্ধনে নিজেকে সঁপে দিলাম। সেই রাতে ছাদে বসে আমরা একে অপরের সব দ্বিধা, সব ভয়কে জয় করেছিলাম। আমাদের শরীরের ভাষা, আমাদের হৃদয়ের স্পন্দন সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেই মুহূর্তটা ছিল পৃথিবীর সব নিষিদ্ধ প্রেমের এক অভূতপূর্ব মিলন। এরপর আমাদের দেখাগুলো আরও গোপন, আরও তীব্র হতে লাগলো। যখনই সুযোগ পেতাম আমরা লুকিয়ে দেখা করতাম। আমাদের স্পর্শেই, আমাদের চুম্বনে, আমাদের আলিঙ্গনে ছিল এক নিষিদ্ধ আনন্দের তীব্রতা। আমি জানতাম এই পথটা খুব কঠিন, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আয়ানের সান্নিধ্যে আমি যে আনন্দ, যে শান্তি খুঁজে পেতাম তা আর কোথাও পেতাম না। একদিন অনামিকা আমাকে জিজ্ঞেস করলো, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তুই আজকাল কেমন চুপচাপ থাকিস? আমি হেসে বললাম, না রে, সব ঠিক আছে, একটু একাকিত্ব লাগছে তাই। অনামিকা বলল, তোর বিয়েটা ভালো হয়নি, তাই তোর মনে অনেক কষ্ট, কিন্তু তুই এই কষ্ট থেকে বের হয়ে আয়, নিজের জন্য কিছু কর। আমি শুধু হাসলাম। আমি জানি না এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি জানি না এই নিষিদ্ধ আগুন আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, নাকি আমাদের দুজনকে এক নতুন জীবনের আলো দেখাবে। কিন্তু এই মুহূর্তে আয়ানের সান্নিধ্যে আমি এক অন্য আমিকে খুঁজে দিয়েছি। এক আমি যে নিজের সব ভয়, সব দ্বিধাকে জয় করে শুধু এই তীব্র ভালোবাসার টানে ছুটে চলেছে। এক রাতে আয়ান আমায় বলল, চলো আমরা কোথাও চলে যাই। এই সমাজ, এই নিয়মকানুন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা একসাথে বাঁচি। আমার মনে এক ঝড় উঠল। একদিকে আয়ানের ভালোবাসা, অন্যদিকে সমাজের ভয়, নিজের ভবিষ্যতের অনিশ্চয়তা। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ছিল এক দৃঢ় সংকল্প। আমি জানি না আমি কি সিদ্ধান্ত নেব, কিন্তু এই মুহূর্তে আমার সব চিন্তা, সব দ্বিধা আয়ানের চোখের গভীরে হারিয়ে যাচ্ছে। আমি আয়ানকে জিজ্ঞেস করলাম, কিন্তু এরপর কি হবে? আয়ান আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। ও আমার কানের কাছে ফিসফিস করে বলল, এরপর শুধু আমরা দুজনে থাকবো, আর কেউ থাকবে না। শুধু এখানে গল্পটি শেষ হবে না। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। কমেন্ট করে জানান আপনারা এই গল্পটি শুনতে চান কিনা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।